এরপরে আমাদের নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের যিনি সভাপতি মহোদয় প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী, তিনি বক্তব্য রাখবেন এবং এই বক্তৃতা হয়ে যাওয়ার পরই আমরা আমাদের যে সাম্মানিক সদস্যপদ দেওয়ার কাজটা সেটা আমরা শুরু করে দেব। এবং শুরু করে দেওয়ার পর আজকে যারা যারা এই চলমান সভাতে আসীন হলেন বিভিন্ন পদে, তারা তাদের যে প্রতিক্রিয়া বা তাদের ভালো লাগার দিকটা তারা বলবেন। একে একে তাদের হাতে মাইক তুলে দেওয়া হবে, তারা বলবেন। আমি এখন প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী মহোদয়কে অনুরোধ করব, তিনি বলুন। गुरवे गौरचन्द्राय राधिकायै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। प्रणाम জানাই শান্তিপুরনাথ গৌরানা ঠাকুর সীতানাথের চরণে। কলিযুগ পাবনাবতার শ্রী গৌর সুন্দরের চরণে অকুণ্ঠ কোটি কোটি সশ্রদ্ধ নমন। অবনত মস্তক হয়ে আমার ইষ্ট দয়াল নিতাই চাঁদের রাতুল চরণে প্রণাম জানাই আমার সম্মুখে উপবিষ্ট সমস্ত প্রভু সন্তান গোস্বামী সন্তানবর্গকে, আর আমার হৃদয়ের শ্রদ্ধা জানাই সমগ্র শান্তিপুরবাসী। আমার পূর্বে প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী, প্রভুপাদ সুধীন গোস্বামী এবং আমার স্নেহের ভাই রাধা বিনোদ গৌড়ীয় বৈষ্ণব সমাজের বিষয় নিয়ে বলেছেন। তারা অনেক কিছু দৃষ্টান্ত নিয়ে বলেছেন। আমি একটু বাস্তবের জমিতে কথা বলি। কেন গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রয়োজনীয়তা, আমাদের এই যে সামগ্রিক চিন্তাধারা, কেন আমাদের আচার্যদেব প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামীর ইচ্ছা এবং আদেশে এই গৌড়ীয় বৈষ্ণব সমাজের পত্তন বলতে একটুও দ্বিধা নেই। গৌড়ীয় বৈষ্ণব সমাজকে যদি প্রথমে একার হাতে কেউ তৈরি করে থাকে, তিনি হচ্ছেন আমাদের প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী। একটুও দ্বিধা নেই। প্রথমে আমরা এতটা অ্যাক্টিভ ছিলাম না। বেশ কিছুদিন একার হাতে প্রভুপাদ আমার খুলতাতো হন, কাকা হন সম্পর্কে, তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন। কিন্তু যেহেতু একা সামগ্রিক প্রচেষ্টা নেই, সেই জন্য কর্মযজ্ঞটা ঠিকভাবে সফল হয়ে ওঠেনি। যে কারণে কর্মপদ্ধতি, কর্মের গতি অনেক শিথিল হয়ে গিয়েছিল। আবার নতুন করে আমরা গৌড়ীয় বৈষ্ণব সমাজ, নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজকে তৈরি করলাম এই 2021-এ। এখন সামগ্রিকভাবে আমরা সকলে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের কর্মপদ্ধতিতে, আমাদের কর্মের মধ্যে অনেক কিছু সংযুক্ত হয়েছে। প্রভুপাদ সুধীন গোস্বামী বলেছেন যে আমরা ভ্যাকসিনের জন্য চেষ্টা করেছি, সেটা অবশ্য সম্পূর্ণ সেই স্যাংশন করার বিষয়টা একা প্রভু সুধীন গোস্বামী, তার উদ্যোগে আমরা পরিশ্রম দিয়েছি, আমি এবং সুধীন বিশেষ করে। কিন্তু এই স্যাংশন করানোর বিষয়টা সম্পূর্ণ একা সুধীন প্রভু করেছিলেন। এরকম আরও কিছু সাহায্য আমাদের লকডাউন সিচুয়েশনে আমরা দেখেছি। আমাদের চারপাশে মানুষের কত সাহায্যের প্রয়োজন। প্রথম যখন লকডাউন শুরু হলো নবদ্বীপে, আমরা প্রায় সব মন্দির থেকে, বিশেষ করে আমাদের চারপাশে যেসব মন্দির আছে সেইখান থেকে প্রত্যেকেই নিজের নিজের মতো করে, নিজের নিজের সাধ্য মতো, এই বলদেব মন্দির থেকে হয়েছে, মহাপ্রভু মন্দির থেকে হয়েছে,
ওই চিন্তামণি কুঞ্জ থেকে হয়েছে, আমরাও আমাদের সাধ্যমতো কিছু কিছু ওই লকডাউনের সময় সকলকে সাহায্য করেছি, কিন্তু সেটা ছিল একক প্রচেষ্টা। সম্মিলিতভাবে যদি আমরা করতে পারতাম তাহলে হয়তো আরও অনেক বড়োভাবে করতে পারতাম। গৌড়ীয় বৈষ্ণব সমাজের আবার তৈরি হলো 2021-এ। আমরা আবার নতুন কর্মযজ্ঞের আরম্ভ করলাম, কিন্তু একটা সমস্যার মুখোমুখি হলাম। আপনারা জানেন, কিছুদিন পূর্বে এক কীর্তনিয়ার একটি ভিডিও নিয়ে খুব সমালোচনার ঝড় বয়ে চলল, এবং যদি বলতে হয়, প্রথম যখন ফোন কলটি প্রকাশিত হলো ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে এলো, প্রথম আমি প্রতিবাদী একটা লাইভ ভাষণ দিলাম, এবং তার জন্য আমাকে অনেক হুমকি, অনেক নানা রকম থ্রেটনিং এসব সহ্য করতে হয়েছে। এগুলো আমার কাছে আমার প্রচার জীবনে খুব সাধারণ বিষয়, কারণ প্রচার কার্যে আমার জীবনে এই রাধা বিনোদ জানে। আমাদের গৌড়ীয় সম্প্রদায়েরই পৃথিবী বিখ্যাত এক সম্প্রদায় আমার উপর অ্যাটাক করেছিল বাংলাদেশে 200 লাঠিয়াল নিয়ে। আমার ঘরে সাপ ছেড়ে দিয়েছে আমাকে মারার জন্য, আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। এগুলো আমার নিত্যদিনের বিষয়, কারণ ওই আপোষ যে জিনিসটা কখনো আমি কোনোদিন করিনি। তো এই যখন প্রতিবাদী ভাষণটা দিলাম, তখন সকলেই একে একে আরম্ভ করল, প্রত্যেকে নিজের নিজের মতো করে। সেই তখন আমি প্রত্যেকটা লোকের সঙ্গে, প্রদ্যুৎদার সঙ্গেও আমি কথা বলেছি, দাদা এটা একদিক থেকে করলে হবে না। আপনারা ওখান থেকে বোধহয় আপনাদের নিয়ে বসেও ছিলেন, প্রদ্যুৎদা বসেছিলেন না? হ্যাঁ, এইরকম যেমন এইখানে আমি ফোন কল করেছি, সমস্ত জায়গায় ফোন কল করেছি, ফোন কল করে করে সমস্ত জায়গা থেকে যাতে এর প্রতিবাদ হয়, আইনগতভাবে এর প্রতিবাদ হয়, তার একটা চেষ্টা। সেই নিয়ে আমরা বারবার সভা করেছি, মিটিং করেছি, সমস্ত জায়গা থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, চেষ্টা করেছি, আমাদের মতো করে আমরা চেষ্টা করেছি। সফল হয়েছি না হয়নি, কিন্তু এগিয়েছি, সাফল্যের দিকে অনেক দূর এগিয়ে গিয়েছি আমরা, এবং সাফল্য লাভ করব তাও জানি। এই সময়টায় আমি অনুভব করলাম যে আমাদের একত্রিত হওয়ার প্রয়োজন আছে। শুধু নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ একা সব সমস্যার সমাধান করতে পারবে না। আজকে ভারতের বুকে বহুবিধ সম্প্রদায় আছে, কিন্তু এক বাক্যে আপনাদের স্বীকার করতে হবে, সব থেকে ক্ষয়িষ্ণু সম্প্রদায়ের নাম হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়। সব থেকে ক্ষয়িষ্ণু, দিন দিন কমে যাচ্ছে। এর কারণ কি? আজকে গৌড়ীয় বৈষ্ণব সমাজের, গৌড়ীয় সম্প্রদায়ের ভাব আদর্শ নিয়ে একজন কটাক্ষ করতে, কটূক্তি করতে সামান্য সময় ভাবে না, সামান্য সময়ের জন্য ভাবে না। এই যে কীর্তনিয়া চৈতন্য চরিতামৃতকে একটা প্রকাশ্য সভার মাঝখানে সে একেবারে ভ্রান্ত ভুল গ্রন্থ বলে দিল, সে দ্বিতীয়বার ভাবল না। এ কিন্তু ভাবতো যদি আমরা ইউনাইটেড হতাম, যদি আমরা সেলফ সেন্টার্ড না হতাম। আমরা নিজেদের নিয়ে নিজেরা খুব ব্যস্ত আছি, আমাদের নিজেদের কেন্দ্রের বাইরে গিয়ে আমরা চিন্তা করি না। আমি তো ভালো আছি, কিন্তু আমি ভালো থাকবো না যদি আমরা ইউনাইটেড না হই। আগামী দিনটা আমরা গৌড়ীয় বৈষ্ণব সমাজ মালা হাতে নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না। গৌড়ীয় বৈষ্ণব সমাজ পরিচয় দেওয়াটা তো অনেক দূরের কথা। সামনের দিন যা আসছে, হাতে মালা প্রকাশ্যে নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না, গলায় তুলসীর মালা এইভাবে পরে রাস্তায় বেরোতে পারবেন না। এর কারণ কি? একটা লোক কেন ভাবে না আমাদের সমাজকে? সেদিন
এই কয়েকদিন আগে এই সোশ্যাল মিডিয়াতে নাটুয়াগড়, নবদ্বীপে নাটুয়াগড়ের বিগ্রহ আছে, পরিষভা পাড়ায় পরিষভা মন্দিরে নাটুয়াগড়ের বিগ্রহ আছে। তা মহাপ্রভুর সেই মঞ্জরি ভাবাদর্শের যে প্রচার, সেই ভাবটাকে চিন্তা করে নাটুয়াগড়কে তারা সুন্দর রূপে গোপীভাবে শৃঙ্গার করেছে, হাতে কলসি মাথায় কলসি দিয়ে শৃঙ্গার করেছে। এই ছবিটি একজন পোস্ট করেছেন, ওই মন্দিরেরই সঙ্গে সংযুক্ত। এই ছবিটি একজন পোস্ট করেছেন এবং তার তলায় একজন সেইটা নিয়ে, জানি না তিনি শৈব, শাক্ত, গানপত্য, সৌর কোন সম্প্রদায়ের জানি না, কিন্তু সে ওই ছবিটা নিয়ে বিশ্লেষণ আরম্ভ করেছে। এই সখী বেকি ভাব, এরা এই, ওরা সেই, ওরা তাই, ইনি বোধহয় নিতাই চাঁদ। যারা ফেসবুক ঘাটাঘাটি করে তারা নিশ্চয়ই এই জিনিসটা দেখে থাকবে। অথচ যিনি পোস্ট করেছেন এই ছবিটি, তার মন্দিরের বিগ্রহ, তিনি তার একটি প্রতিবাদ করলেন না। আমি ছেলেটিকে পার্সোনালি মেসেজ দিলাম যে ভাই, তোমার মেরুদণ্ড নেই, তুমি সোজা হয়ে চলো না কেন? প্রভুপাদ আপনি এই কথা বলছেন? আমি বললাম যে তুমি তোমার ইষ্টদেবের একটা ছবি পোস্ট করেছো, তার তলায় একজন এই ধরনের কমেন্ট করার সাহস পায়। সখীমা, আমরা জানি ললিতা সখী সমাজবাড়ির রাধারমণ চরণদাস বাবাজি মহারাজের একান্ত শিষ্য। তারা আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের রত্ন রামদাস বাবাজি মহারাজ সখীমা। সখীমায়ের নিজস্ব একটি ভাবধারা ছিল। তিনি ওই রমণীর মতোই পোশাক, সেই ভাবকে আশ্রয় করেছিলেন এবং সেই ভাব প্রাপ্তও হয়েছিলেন সিদ্ধ মহাত্মা। এখন তিনি রাধারমণের সেবার জন্য একটি আদেশ চালু করেছিলেন কি না, রাধারমণের সন্ধ্যা আরতি যখন হবে তখন যেন যিনি আরতি করবেন তিনি সখী বেশ নিয়ে আরতি করেন, আর সারাদিন নয় কিন্তু শুধু সন্ধ্যা আরতিটা। এই আরতির একটি ভিডিও নিয়ে সেখানে আবার কমেন্ট হতে আরম্ভ করলো, সখী বেকি এইসব নানা রকম। এরা সাহস পায় কী করে? আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভজনের ভাবাদর্শ নিয়ে একজন এইভাবে কটূক্তি করার সাহস পায় কী করে? কারণ আমরা ইউনাইটেড নই। আজ যদি আমরা একত্রিত হতাম, আজকে পারত আমাদের চৈতন্য চরিতামৃতকে ভুল গ্রন্থ, ভ্রান্ত গ্রন্থ বলতে, পারত আমাদের আরাধ্যা শিরোমণি শ্রীমতী রাধারানীর সম্বন্ধে অশ্লীল শব্দের প্রয়োগ করতে। যেখানে দাঁড়িয়ে সে বলছে সেখানেই তার হয়তো পরমায়ু শেষ হয়ে যেত। যদি আমরা ইউনাইটেড হতাম, আমরা আমাদের ভাবাদর্শ, আমাদের ধর্ম নিয়ে আমরা সচেতন হতাম। এইটা করতে গিয়ে আমার মনে এই মহাসভা গঠনের স্বপ্নটা জাগ্রত হয়েছে। যখনই জাগ্রত হলো, আমি প্রদ্যুৎদাকে প্রথমে ফোন করেছিলাম যে দাদা, এমন একটা চিন্তাধারা নিয়েছি, আপনি কি বলেন? দাদা বলেন যে ঠিক আছে, আমি আলোচনা করব সকলের সঙ্গে। আমাদের প্রভুপাদ নিষেধ কুমার গোস্বামীর আবির্ভাব জয়ন্তীতে দাদার সঙ্গে বসে আমি এবং আমাদের সুধীন প্রভু দুজনে আলোচনা করলাম বিষয়টি নিয়ে, মনে আছে? তার কয়েকদিন পরে, যেদিন আমি ফোন করেছি তার কয়েকদিন পরেই দাদার সঙ্গে ওইখানে দেখা এবং আলোচনা করলাম আরও বিশেষভাবে। দাদা আপনি কথা বলুন, এটা একান্ত প্রয়োজন, না হলে ভবিষ্যতে কিন্তু আমাদের একটা কালো দিন এগিয়ে আসছে। এই কালো মেঘ কিন্তু আমাদের ঢেকে দেবে। সমগ্র গৌড়ীয় শ্রীপাঠকে পুনর্জাগরণ আমাদের একান্ত কর্তব্য, এক কণ্ঠ হতে হবে আমাদের। নবদ্বীপের মতো আছে, শান্তিপুরের মতো আছে, আরেকটি স্থানের মতো আছে। এরকম থাকলে আমাদের এখন চলবে না। তাহলে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে মর্যাদা, সীতানাথের যে মর্যাদা, নিত্যানন্দ প্রভুর যে মর্যাদা, শ্রীমান মহাপ্রভুর যে মর্যাদা, সেই মর্যাদাকে আমরা রক্ষা করে কিন্তু আমরা চলতে পারবো না।
মহাসভা গঠন করতেই হবে, একত্রিত হতেই হবে। যে কারণে ওই আমার পরম স্নেহের প্রভাত রাধা বিনোদ ঠাকুর গোস্বামী, সে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের জন্মলগ্ন থেকেই ছিল। ওই যে নবদ্বীপে 14 বছর, একদম জন্মলগ্ন থেকেই কিন্তু আমাদের সাথে। মাঝখানে ও যখন নবদ্বীপ ত্যাগ করে এলো, তবুও যোগাযোগ ছিল। তো নতুন যখন কমিটি গঠন হলো তখনও নবদ্বীপে নয়, কমিটি গঠন হওয়ার পরে বিনোদ আমাকে মেসেজ দিল যে প্রভাত, আমাকে কি বাদ দেওয়া হলো তাহলে গৌড়ীয় বৈষ্ণব সমাজ থেকে, মনে আছে? আমি বললাম যে কেউ বাদ করে না, যারা যেখানে থাকার সেখানেই আছে। এরপরে এই গত 28 তারিখে, তাই না কিছু, গত 28 তারিখে, অগাস্টের 28 তারিখে আমরা একটা মিটিং ডাকলাম এবং সেই মিটিংয়ে আমাদের সহসভাপতি পদে বিনোদকে আবার আমরা যুক্ত করলাম। আমি বললাম যে, এবং সেই মিটিংয়ে সহসভাপতি পদে যুক্ত করেই বিনোদকে বললাম যে তোমার আগে দায়িত্ব এইটা সকলের সঙ্গে সংযোগ স্থাপন করো, আমাদের কার্য এখান থেকে আরম্ভ করতে হবে। কেন আমরা শান্তিপুর থেকে আরম্ভ করলাম? এখন প্রশ্ন এখানে, কেন শান্তিপুর থেকেই আরম্ভ করলাম? কেন বিনোদকে বিশেষভাবে বললাম যে এখানে আগে যোগদান, এখান থেকেই শুরু হবে? কারণ আমরা জানি সীতানাথ হচ্ছেন গৌরানা ঠাকুর, গৌরকে তিনিই এনেছেন। আজ আমাদের সেই গৌর কৃপার একান্ত প্রয়োজন, যা সীতানাথের কৃপা ছাড়া সম্ভব নয়। যে গৌর কৃপার বলে বলিয়ান হয়ে আমরা গৌড়ীয় বৈষ্ণব সমাজকে, গৌড়ীয় ভাব আদর্শকে আবার সর্বোচ্চ স্থানে তুলে নিয়ে যাব, তার জন্য আমাদের একান্ত সীতানাথের কৃপার প্রয়োজন। যে কৃপা ছাড়া আমরা এক পাও এগোতে পারব না। তিনি আমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন করবেন। আমরা সকলে যে এসেছি এখানে, মহাসচিব, কার্যকরী সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসভাপতি আর আমি দাস, এই যে আমরা সকলে এসেছি, আমরা মনে মনে একটা অ্যাপ্লিকেশন পেপার নিয়ে এসেছি সীতানাথের কাছে। তিনি স্যাংশন করবেন আমাদের হৃদয়ের খাতায়, যে যাও তোমাদের শক্তি দিলাম। আজ আপনাদের শ্রীহস্তে যাদের নাম আমার ভাই ঘোষণা করলেন, তাদেরকে সাম্মানিক সদস্যপদ একটু খেয়াল করবেন। আমরা সাধারণ সদস্যপদ নয়, আমাদের কার্যকরী সমিতির সাম্মানিক সদস্যপদ আপনাদের প্রদান করছি। গৌড়ীয় বৈষ্ণব সমাজের যে কোনো কার্যে, যে কোনো কর্মে আপনাদের মতামতের একটা গুরুত্ব থাকবে। আপনাদের মতামত নিয়ে তবে আমরা আমাদের একটি কর্মকে এগিয়ে নিয়ে যাব। সাধারণ কোনো সাম্মানিক সদস্য পদ নয়, কার্যকরী সমিতি। এবং সেটা শুধু আপনাদের হাতে তুলে দিচ্ছি, এটা ওই শুধু ফেসবুকে দেখানোর জন্য, এর জন্য নয়। ডকুমেন্টস হয়তো আপনাদের স্বাক্ষর করানো হয়েছে, এটা অফিসিয়ালি, এটা আমাদের রেজিস্টার্ড সংস্থা এবং অফিসিয়ালি আপনাদের সকলের নাম সেখানে যুক্ত হবে আমাদের কার্যকরী সমিতিতে। সেই জন্য আমি তো আপনাদের থেকে অনেক কনিষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, আপনারা বয়োজ্যেষ্ঠ রূপে আমাদের নির্দেশ করবেন। আমাদের এই বৈষ্ণব সম্প্রদায়ের নামটা আছে শুধু নবদ্বীপ, কিন্তু এই নবদ্বীপ শুধু ওই নবদ্বীপ শহর কেন্দ্রিক নয়। নবদ্বীপ এখানে হচ্ছে উপলক্ষণ, বিশ্ব হচ্ছে নবদ্বীপ। যেখানে গৌর ভক্ত সেটাই নবদ্বীপ। আমরা এই ভাবধারা নিয়েই নবদ্বীপের চিন্তা করেছি। শ্রীমন মহাপ্রভু সেই আবির্ভাবকে স্মরণ করে নবদ্বীপ শব্দটিকে এর সাথে যুক্ত করেছি। নবদ্বীপ বলতে নবদ্বীপ শহরের নয়। হয়তো একদিন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের পরিচালন পর্ষদও আপনাদের মধ্যে কেউ একজন সেই আসন অলঙ্কৃত করতে পারেন যখন আমরা সেই মহাসভা গঠন করব। সেইটাই আমাদের উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য নিয়েই, সেই প্রার্থনা নিয়েই আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি, আমরা সকলে উপস্থিত হয়েছি।
আসুন আমরা সকলে একত্রিত হই, আসুন আমরা সকলে একসাথে আমাদের সেই গৌর প্রেম নাম, গৌর ভাবাদর্শ, শুধু প্রেমের নয়, শ্রীমৎ মহাপ্রভু আমাদের শুধু প্রেম শিখিয়েছেন তা নয়, প্রতিবাদও শিখিয়েছেন। প্রতিবাদের শিক্ষা, সংঘবদ্ধ হওয়ার শিক্ষা, সেটাও আমরা গৌরের কাছ থেকেই শিখেছি সংঘশক্তি কলম যুগে। তার সেই বাণী সংঘশক্তি কলম যুগে, এই বাণী মহাপ্রভু বলেছেন যখন, আমাদের উদ্দেশ্য করেই বলেছেন, আসুন আমরা সকলে একসাথে হই, ইউনাইটেড হই, সংঘবদ্ধ হই। যার পরে আজকে শান্তিপুর আপনাদের সকলকে আমাদের গৌরীয় বৈষ্ণব সমাজের সঙ্গে যুক্ত করব। এরপরে আরেক দিক, তারপরে আরেক দিক, জানি না শেষ করে যেতে পারবো কিনা, কারণ জাতস্বহিত ধ্রুব মৃত্যু। চাণক্য আমাদের একটা বড় শিক্ষা দিয়েছেন ধর্ম এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে। অজরামরবৎ প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চ চিঞ্চয়েত গৃহীত এবং কেশেষু মৃত্যুনা ধর্মমাচরে। যখন অর্থ উপার্জন করবে, নিজেকে অজর অমর চিন্তা করে অর্থ উপার্জন করবে, যে তোমার কখনো মৃত্যু হবে না, তোমার প্রচুর অর্থের প্রয়োজন, সেই হিসেবে অর্থ উপার্জনে ঝাঁপিয়ে পড়ে। আর যখন ধর্মাচরণ করবে, তখন এটা মনে রাখবে যে মৃত্যু কাল তোমার চুলের মুঠিটাকে ধরেই রেখেছে, যে কোনো মুহূর্তে তুলে নেবে। এই চিন্তা করে ধর্মাচরণ করবে। সুতরাং চাণক্যের সেই কথাটা মনে রাখতে হবে, গৃহীত এবং কেশেষু মৃত্যুনা ধর্ম আচরে। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, এই মুহূর্তে আমি আছি, পর মুহূর্তে না থাকতে পারি। সেই জন্যই আমরা আরম্ভ করেছি, আমরা শেষ করতে পারবো কি না জানি না, কিন্তু আমি পারবো না, আমার পরে যে আসবে সে এগিয়ে নিয়ে যাবে সেই কর্মযোগ্য। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই তো এই শিক্ষা দিয়েছে, তাই না? মুনি ঋষিরা সহস্র বৎসরের সংকল্প নিয়ে যজ্ঞ আরম্ভ করেছিলেন, তাই না? সহস্র সমমাসত, শ্রীমদ্ ভাগবতের প্রথমেই বলবে, হ্যাঁ, সহস্র সমমাসত, 1,000 বৎসরের সংকল্প। প্রশ্ন উঠল, আরে আপনারা যে 1,000 বৎসরের সংকল্প নিলেন, আপনারা ওই 1,000 বৎসর বাঁচবেন? বলবেন যে না, আমরা বাঁচব না। তাহলে সংকল্প নিলেন কী করে? যতদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, তারপর থেকে যারা আসবে তারা এগিয়ে নিয়ে যাবে। তা আমাদেরও সংকল্প সহস্র সমমাসত, এটা একদিন না একদিন হবেই, হয়ে উঠবেই। এই দৃঢ় স্বপ্ন আমার আছে, প্রতিদিন প্রতি মুহূর্তে এই স্বপ্ন নিয়ে আমি ঘুরি যে গৌরীয় বৈষ্ণব মহাসভা, যেখানে সমস্ত গৌরীয় পার্শ্বদের শ্রীপাদ, সমস্ত গৌরভূমি এক ছাতার তলায় আসবে, একটি সংঘের তলায় হবে। প্রত্যেকের নিজস্ব নিজস্ব কেন্দ্রের তো সংগঠন থাকবে, কিন্তু আমরা সকলে মিলে এক মহাসভা গঠনের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছি। আসুন, এতদিন আমরা এই কজন ছিলাম, এরপর থেকে আপনারাও যুক্ত হবেন এর সঙ্গে। আপনারা উপদেশের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের দৌড়তে হবে বলছি না, উপদেশের মাধ্যমে, আশীর্বাদের মাধ্যমে। আর এই যে এমন যুবক ছেলেই তো আমাদের দরকার, ব্রজরাজ কিশোর। আপনাদের আশীর্বাদ দরকার, এদের উদ্যম দরকার, তাহলেই একদিন গঠিত হবে। যাই হোক, সকলের কাছে প্রার্থনা, কাতর প্রার্থনা, যে ওই নিজের পরিমণ্ডলের বাইরের চিন্তা আমাদের করার অভ্যাস গড়ে তুলতে হবে। সকলে মিলে আসুন আমরা এগিয়ে নিয়ে যাই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের সেই ধ্বজাকে একসাথে, একভাবে। জয় গৌর, জয় নিতাই। নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের সম্মাননীয় সভাপতি মহোদয় প্রভুপাদ শ্রী প্রেমগোপাল গোস্বামী মহোদয়ের ভাষণে অনেক বিষয় প্রকাশিত হল, যেটি অত্যন্ত প্রণিধানযোগ্য। সেটি হচ্ছে, এই সমাজের নাম নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজ। অনেকের মনে হতে পারে নবদ্বীপ নামটা শুনেই যে ও মা, নবদ্বীপ কেন্দ্রিক তো শান্তিপুর কেন্দ্রিক বা সমগ্র বাংলা কেন্দ্রিক নয়। কিন্তু যে বিষয়টা উনি তুলে ধরলেন,
নবদ্বীপ বলতে নির্দিষ্ট একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমিত স্থান মাত্র নয়, ভাবগত নবদ্বীপ, স্থানগত নবদ্বীপ নয়। ও যেটা বললেই হয়ে গেল, তার কোনো প্রমাণ? শুধু প্রমাণ নয়, প্রমাণ তো আছেই, এবং সেই প্রমাণ প্রতিটি বৈষ্ণব অন্তশ্চিন্তিত ভাবদেহে নিত্য লালন করেন, যাজন করেন। কিভাবে? যিনি গৌড়ীয় বৈষ্ণব জগতের মধ্যে রয়েছেন, গুরুকৃপা যিনি প্রাপ্ত হয়েছেন, তিনি ভজন সাধন করতে করতে, যদি তিনি ভজন জগতের মধ্যে সংযুক্ত থাকেন, তবেই তিনি উপলব্ধি করতে পারবেন আমার কথা, যে আমাদের মানস সেবা আছে, মানস চিন্তন আছে। সেখানে সর্বপ্রথমেই যোগপীঠাত্মক নবদ্বীপ ধাম চিন্তন, তারপরে যোগপীঠাত্মক বৃন্দাবন ধাম চিন্তন। তাহলে আপনি বসে আছেন শান্তিপুরে কিংবা বাংলার কোনো একটা সুদূর প্রান্তে, কিন্তু মনে মনে বিচিন্তা করছেন, বিভাবন করছেন, ভাবছেন যে আহা, যোগপীঠাত্মক নবদ্বীপ ধাম, আর আমি সেখানে সাধক দাস। কিন্তু বসে আছেন হয়তো কালনাতে কিংবা মেদিনীপুরে কিংবা পুরুলিয়াতে কিংবা হয়তো বাঁকুড়ার কোনো একটা গণ্ডক গ্রামে, কিন্তু সেখানে বসে বসে আপনি ভাবছেন যে আমি কোথায় আছি? অন্তশ্চিন্ত ভাবদেহে আমি কিন্তু সেই গ্রামে বসে নেই, আমি যোগপীঠাত্মক নবদ্বীপে সাধক দাস হিসেবে বসে আছি। তাহলে দয়া করে ভাবুন, এই যোগপীঠাত্মক নবদ্বীপের ব্যাপ্তি কতখানি, এবং এটি প্রমাণিত সত্য। উনি যে কথাটা বললেন ওটি ভাবের কথা নয়, আলটপকা মন্তব্য নয়, বলে দিলেন এমনটা নয়, এর পেছনে প্রমাণ রয়েছে। এবং শুধু প্রমাণ নয়, গৌড়ীয় বৈষ্ণব নিত্যদিন এই প্রমাণকে লালন করেন, যাজন করেন। এই কথাকে যাতে আমরা সার্থকতাতে পর্যবসিত করতে পারি, এই জন্য কাজ দরকার। সেই কাজ একার দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এই সঙ্গবদ্ধ হওয়ার চেতনা, সঙ্গবদ্ধ হওয়ার চিন্তা। আমি এরপরেই নবদ্বীপ থেকে আগত প্রভুপাদ বর্গকে অনুরোধ করব, যার বেশি সময় না নিয়ে যাদেরকে আমরা সাম্মানিক সদস্য পদে বিভূষিত করতে চাইছি, তাদেরকে ক্রমান্বয়ে একে একে সম্মান প্রদর্শন করা হোক, সম্মান জ্ঞাপন করা হোক, এবং আনুষ্ঠানিকভাবে সকলের হাতে সাম্মানিক সদস্য পদ, তার যে লিখিত বার্তা সেটি প্রদান করা হোক। তারপরে আমাদের যারা রয়েছেন তারা অবশ্যই কিছু বলবেন, এবং আমরা ধৈর্য সহকারে তাদের কথা শুনব। এমনটা নয় যে কাজ শেষ করে পালাবো, ধৈর্য সহকারে শুনব, এবং বক্তব্য চলতে চলতে যদি রাত্রি 12টাও হয় কোনো অসুবিধা নেই। এখানকার যারা কর্মকর্তাবর্গ আছেন তারা আমাদেরকে বলবেন যে এনারা বলবেন, তারা বলবেন, অবশ্যই শুনব। এখন আমি নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি মহোদয়কে অনুরোধ করব যে আমি একে একে নাম ঘোষণা করছি, এবং তিনি সাম্মানিক সদস্য পদ এবং মর্যাদা উত্তরীয় প্রত্যেকের কণ্ঠে পড়িয়ে দেবেন, এবং আপনারা হরিধ্বনি আর করতালধ্বনির মধ্যে দিয়ে এই বিষয়টাকে স্বীকৃতি প্রদান করবেন। প্রত্যেকের কাছে এইটাই স্বনির্বন্ধ অনুরোধ। বিনোদ, একটা কথা একটু বলে দিই। আমি একটু বলি, আমার কাছে একটা আপনাদের শান্তিপুর থেকে একটা প্রস্তাব এসছে। সেটা হচ্ছে যে শান্তিপুরে গীতার ক্লাস করবার জন্য তা নবদ্বীপে আমাদের গীতা প্রচার সংঘের একটা ক্লাস প্রত্যেক মঙ্গলবার করে হচ্ছে, এবং অত্যন্ত গৌরবের সঙ্গে সেই ক্লাসটি হচ্ছে। তা যেহেতু শান্তিপুরে যে কমিটি তৈরি হয়েছে বা মন্দির কমিটি আছে, প্রদ্যোৎ-দ্বারা আছেন, তা আমার পক্ষ থেকে আমি গীতা প্রচার সংঘ আমাদেরই গৌড়ীয় বৈষ্ণব সমাজেরই একটা পার্ট আর কি। তা আমি কথা বলবো, আপনারা এখানে একটা জায়গা ঠিক করুন যাতে গীতা ক্লাসের সূচনা করা যায়, তার জন্য আমি ব্যবস্থা অবশ্যই নেব। কিন্তু আপনাদের সেটা প্রত্যুতা একটু দেখে আপনারা কথা বলে জায়গাটা ঠিক করুন, ঠিক আছে?
আমাদের মুখ্য সচিব মহোদয় সম্মানীয় বা মর্যাদার উত্তরীয় বস্ত্র দিয়ে বরণ করবেন। প্রথমেই বড় গোস্বামী বাড়ির সেবায়েত প্রভুপাদ শ্রী বাসুদেব গোস্বামী তুলবে ছোট হাততালি দাও। এরপর রাধাকৃষ্ণ গোপাল মন্দিরের অধ্যক্ষ প্রভুপাদ শ্রী গৌতম প্রসাদ গোস্বামী। এরপরে শ্রী মদন গোপাল জিউ মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রী স্বরূপ গোস্বামী। এরপরে শ্রী শ্যাম সুন্দর মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রী ব্রজকিশোর গোস্বামী। আপনারা করতাল। এরপরে শ্রী বড় গোস্বামী বাটির শ্রী মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রী প্রদ্যোৎ গোস্বামী। এরপরে বাবলা উত্তর গোবিন্দপুরের শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের অধ্যক্ষ শ্রীযুক্ত জয়ন্ত চৌধুরী। একটা সার্টিফিকেট দাও, একটা সার্টিফিকেট। এর মধ্যে কি লেখা রয়েছে প্রত্যেকের শোনা দরকার। আমি পাঠ করছি, আপনারা শুনুন। মহাশয়, সমগ্র গৌড়ীয় সম্প্রদায়ের মহাসম্মিলনী একটু ভুল হলো, আর একটু প্রথম থেকে পড়তে হবে। হে গৌরব প্রাণ বৈষ্ণব আচার্য, আপনি, তারপরে নাম, মহাশয়, সমগ্র গৌড়ীয় সম্প্রদায়ের মহাসম্মিলনী ও একতাবদ্ধ হওয়ার মহান উদ্দেশ্যে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ আপনার একান্ত সাহচর্য কামনা করে। সেই হেতু আপনার সম্মতিক্রমে আপনাকে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের পরিচালন পর্ষদের সাম্মানিক সদস্য পদ এর শংসাপত্র প্রদান করা হল। শ্রী শ্রী নিদায় গৌর সীতানাথ আপনার পরম মঙ্গল বিধান করুন। বিশেষ বক্তব্য: ভবিষ্যতে আপনার মন্দির সমিতির সেবায়েত সভাপতি সম্পাদকের পরিবর্তন হলে নবস্থলাভিষিক্ত ব্যক্তি
পদাধিকার বলে এই সাম্মানিক সদস্য পদের অধিকার লাভ করবেন। শুভেচ্ছান্তে স্বাক্ষর সভাপতি প্রেমগোপাল গোস্বামী, মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী, সম্পাদক অদ্বৈত দাস বাবাজি। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা শংসাপত্রের লিখিত বিষয়বস্তু। এরপরে আমি বিগ্রহ বাড়ির সমন্বয় সমিতির সম্মাননীয় সভাপতি মহোদয়কে বলবো, আপনি একটু ঘোষণা করুন যে আজকে যে সমস্ত সম্মাননীয় ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে কে কে বলবেন সেই বিষয়টা আপনি বলুন। হ্যাঁ, আমরা প্রথমে আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির সেবাই শ্রী প্রজু কিশোর গোস্বামীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত নবদ্বীপের স্বনামধন্য বৈষ্ণব পণ্ডিত মহন্তবর্গ, আমার শান্তিপুরের প্রণম্য বিগ্রহ বাড়ির সমন্বয় সমিতির সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যমণ্ডলী, আমার সম্মুখে উপস্থিত সকল শান্তিপুরবাসী শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই সভায় সমস্ত বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তার মাঝখানে আমাকে বলতে বলা হলো, এটা আমার কাছে খুবই গর্বের, সেই সাথে ভয়েরও। কতটা ঠিক বলতে পারবো জানি না। আজকের অনুষ্ঠানটা প্রথমে যখন শুরু হয়েছিল, হয়তো আমরা বেশ শেষের দিকে চলে এসেছি। আমি যখন থেকে এসেছি সেই সময় থেকে আমার মনে হচ্ছিল লীলাচল ধামে জগন্নাথ মন্দিরে বসে মহাপ্রসাদ পাচ্ছি। কেউ অন্ন দিয়ে যাচ্ছে, কেউ ডালি দিয়ে যাচ্ছে, কেউ কানিকা দিয়ে যাচ্ছে, কেউ চকটা দিয়ে যাচ্ছে। আর বিনোদ ভাইয়ের, আমার বন্ধুবর, তার রসাবলী প্রসাদ তো সবসময় আসছেই মাঝে মধ্যে। তাই এহেন প্রসাদ পেয়ে আমি ধন্য এবং গর্বিত। কিন্তু শেষ কাজ একটা থেকে যায়, সেটা হচ্ছে উচ্ছিষ্ট পাতা ফেলা। তা আমি সেই দায়িত্বটাই নিলাম, পাতা ফেলে মার্জন করব। এই অনুষ্ঠানটা যখন হচ্ছিল তখন বহুদিন আগে একটা ঘটনা যেটা আমি পড়েছিলাম সেটা মনে পড়ে যাচ্ছিল। সবাই একতার কথা বলছিলেন, ফেসবুকের বিভিন্ন ঘটনাবলীর কথা বলছিলেন। এগুলো আমার শোনা এবং দেখা। রাজপুতানায় মহারানা প্রতাপ ঠিক এইভাবেই বারবার বলতেন ঐক্যবদ্ধ হওয়ার কথা সমস্ত রাজপুত রাজাদের। তিনি চেষ্টা করে গেছিলেন বিরাটভাবে এই ঐক্যবদ্ধ হওয়ার বার্তা নিয়ে। আর ঐক্যবদ্ধ হওয়ার সাথে সাথেই আমরা ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে ধরে রাখতে পেরেছি। তারপরে গৌরহরি আমাদের এলেন, এসে মধ্যযুগীয় বাঙালির বৈশিষ্ট্যগুলোকে বঙ্গদেশে এবং পরবর্তীকালে সারা ভারতবর্ষের মধ্যে আলাদা একটি দৃষ্টান্ত সৃষ্টি করলেন। আমরা বর্তমান ক্ষয়িষ্ণু সম্প্রদায়, এটা আমাদের মেনে নিতে কোনো দ্বিধা নেই। কিন্তু কতগুলি বিষয় আমি শুধু বলতে চাই যে আমাদের গর্বের কতগুলি জায়গা আছে। ভারতবর্ষের সংবিধান প্রণেতার বিশেষ ভূমিকায় ছিলেন ডক্টর আম্বেদকর। তিনি যখন এই সংবিধান লিখেছিলেন, তিনি একটি জায়গায় বলেছিলেন যে আমি অনুপ্রাণিত হয়েছিলাম চৈতন্য মহাপ্রভুর দ্বারা। কিভাবে? প্রশ্নের উত্তর এসেছিল, সেই সময় রাজাকে নিয়ে উড়িষ্যায়, সেই উড়িষ্যা যেখানে পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও ঢুকতে দেওয়া হয়নি জগন্নাথ মন্দিরে, সেই উড়িষ্যায় যখন রাজাকে নিয়ে চৈতন্য মহাপ্রভু সবাইকে একসাথে রথের রশি ধরিয়েছিলেন, তাহলে আজকে স্বাধীন ভারতবর্ষে
সকল জাত পাত বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য আমি এই সংবিধানে এই জায়গাগুলো, এই অনুচ্ছেদগুলো ঢোকাতে সাহস আরও দৃঢ়ভাবে পেয়েছি। এটা মহাপ্রভুর জয়গান, ভারতবর্ষের জয়গান, যা বি আর আম্বেদকর বলে গেছে। সেজন্য আমরা ক্ষয়িষ্ণু হলেও আমাদের গর্বের জায়গা আছে। আমরা আমাদের গর্বটাকে নিয়ে বাঁচব, ক্ষয়টাকে নিয়ে বাঁচতে চাই না। বাস্তব সত্যকে আমি অস্বীকার করছি না, কিন্তু সেই বাস্তবের সত্যের মধ্যেও দৃঢ়তাকে নিয়ে বাঁচব, হারানো জিনিসকে নিয়ে বাঁচব না। আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, ঐক্যবদ্ধ হব। আর পড়ে রইল সমালোচনা, ফেসবুকের সমালোচনা। আধুনিক মনস্কতার বিচারে বলছি, ভুল হলে ক্ষমা করবেন। আসলে ওই যন্ত্রটিতে টেপাটিপি করতে তো পয়সা লাগে না, শুধু সময় লাগে, ওই জন্য বলাই যায়। চৈতন্য মহাপ্রভু সমালোচনা করেছিলেন পরমানন্দ পুরী, তারই সম্প্রদায়ের মানুষ। উনি বলেছিলেন নবী সন্ন্যাসী গম্ভীর রাতে বসে বসে মিষ্টি খাচ্ছেন, তাই তার ঘর থেকে পিঁপড়ে আসছেন। এটা লিখিত সত্য। মহাপ্রভু কি ঘাবড়ে গেছিলেন? কিন্তু এই পরমানন্দ পুরীর সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল তখন বলেছিলেন, হে নবীন সন্ন্যাসী, তোমাকে দেখে আমার গর্ব হচ্ছে, তুমি আমার সম্প্রদায়ের সন্ন্যাসী। পরবর্তীকালে পাল্টে গেছিলেন, লিখিত সত্য, কোনো অসুবিধা নেই। সমালোচনা থাকবে, মহাপ্রভু সমালোচনা সহ্য করেছেন, আজও করছেন। বহু স্কলার বিদেশে মহাপ্রভুকে অনেক অনেক খারাপ ভাষায় ব্যক্ত করে থাকে, অনেক অনেক সেমিনারে ব্যক্ত করে থাকে। বিনোদ ভাই আমার সাথে সহমত হবেন, কারণ বিনোদ ভাইয়ের সাথে বহু সেমিনারে আমরা গেছি। সেখানে এইটা বক্তব্যটা প্রায়ই পেশ করা হয়, মহাপ্রভুকে নাকি হত্যা করা হয়েছে। আজও চলছে সমানভাবে, বর্তমান থেকে আনন্দবাজার, কোনো পত্রিকা বাদ যায়নি। আমরা বিশ্বাস করি না। সেজন্য সমালোচনা নিয়েই আমাদের বাঁচতে হবে, আর সমালোচনা নিয়েই যারা বাঁচে তারাই জায়গায় থাকে। শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, এই যে কাজ নবদ্বীপ বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব সমাজ করে গেল, তা চিরস্মরণীয় এবং চিরবরণীয় হয়ে থাকবে সমগ্র শান্তিপুর বাসীর কাছে, আমাদের কাছে। আর সবার উদ্দেশ্যে বলবো, পৃথিবীর একজন বিখ্যাত নেতা, কেউ বলে কুখ্যাত, হিটলার বলেছিলেন, যদি তুমি যুদ্ধে জয়লাভ করো তাহলে হবে তুমি বিজেতা, আর যদি তুমি যুদ্ধ করতে 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 জয়লাভ করো তাহলে হবে তুমি ইতিহাস রচয়িতা। আমার মহাপ্রভু ইতিহাস রচয়িতা ছিলেন। যে দায়িত্ব আমরা আজকে পেলাম, আমরা নিশ্চয়ই লড়াই করতে করতে জিতব, আমরা আবার ইতিহাস রচনা করব। সবাই ভালো থাকুন, আমার প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করবেন আমাকে, যেন গৌর কৃপা লাভ করতে পারি। এবার বক্তব্য রাখার জন্য গৌতম গোস্বামীকে আহ্বান করছি। হরে কৃষ্ণ। আমার আজ পরম আনন্দের দিন এই কারণে যে শ্রী শ্রী রাধারমণ ও শ্রী রাধা মদন গোপালের কৃপায় আমরা আজ এই সন্ধ্যাকালীন এই একটি সভাতে মিলিত হয়েছি। আজকের সবার সভাপতি মাননীয় অতিথিবর্গ এবং গুণী সাধুজন, আর আমার সামনে উপস্থিত সকল ভক্তবৃন্দের কাছে আমার বিনম্র প্রণাম। আজকে আমার ভাবতে খুব ভালো লাগছে যে ভারতবর্ষের এই ভক্তি আন্দোলনের প্রথম সিদ্ধান্ত শ্রী মাধবেন্দ্র পুরী মহারাজ এবং অদ্বৈত প্রভুর মিলিত প্রচেষ্টায় এই শান্তিপুরের পুণ্যভূমি থেকে সূত্রপাত হয়েছে। আজ আবারও এরকমই একটি সুন্দর সিদ্ধান্তগত বৈষ্ণবীয় সিদ্ধান্তগত সূত্রপাত এই শান্তিপুরের সেই পুণ্যভূমি থেকে শুরু হচ্ছে। ভালো লাগছে আমাদের ভাবতে যে এই সভাটি একটি সময়োচিত সময়েতে শুরু হয়েছে। সময়োচিত এই কারণে আমরা চতুর্দিকে লক্ষ্য করছি যে আমাদের এই সনাতন ধর্মের একটা পরিব্যক্তি ঘটছে, বিভিন্ন দিক থেকে পরিব্যক্তি ঘটছে। তার মধ্যে এই
গৌড়ীয় সনাতন ধর্মের মানে বৈষ্ণবীয় সনাতন ধর্মের পরিব্যাপ্তি তো বিশেষভাবে উল্লেখিত। চতুর্দিকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দিয়ে, বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে দেশে বিদেশে এই গৌড়ীয় সম্প্রদায়ের একটা প্রচার ঘটছে। যেমন প্রচার ঘটছে সেরকম সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই ধর্মের প্রতি একটা আঘাত, অসম্মান, এটা একটা আমরা কিন্তু পরিলক্ষিত করছি। এখন এটার কারণটা আমাদের অনেক আগে অনুধাবন করা দরকার ছিল আমার মনে হয়। আমাদের আমি এখান থেকে আজকের সভাতে আমি বুঝতে পারলাম যে 13 সাল থেকেই বোধহয় এই আন্দোলন একটা শুরু হয়েছে। আমার শুনে খুব আনন্দ লাগছে। সত্যিই তো এটা হওয়ার দরকার ছিল। আমরা যখন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই, তখন আমাদের যদি পরিচয় দিতে হয় যে আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের কোনো আইডেন্টিটি নেই। এর পেছনে একটাই কারণ, আমাদের কোনো সংঘবদ্ধ কোনো কিছু ছিল না। আজকে আমরা দেরি হলে পরেও একদম সময়োচিতভাবেই আমরা এই একটা সিদ্ধান্তই আসতে পেরেছি যে হ্যাঁ, সত্যি আমাদের নিজস্ব কোনো পরিচিতির দরকার আছে। আমরা যে গৌড়ীয় বৈষ্ণব, আমরা যে সাধারণ এই সারা পৃথিবীর মধ্যে আমাদের যে ব্যাপ্তিটা ঘটছে, তাদের যে আমরা একটি অঙ্গ আছি, আমরা যে সেই প্রধান অঙ্গর মধ্যের লোক, সেটি সম্পর্কে সমস্ত জায়গাতে আমাদের একটা পরিচয়ের দরকার। খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানের এই সংগঠনের মধ্যে থেকে এই একটি সুন্দর অংশগ্রহণ করতে পেরে। আমার মনে হয়েছে যে এই বৈষ্ণবীয় এই যে আন্দোলনের প্রতি যে এই ছোটো ছোটো যে প্রতিবাদ, বিরূপ একটা মন্তব্য বা বিরূপ যে কথাবার্তা চতুর্দিক থেকে একটা আসছে, এর পেছনে এর বিরুদ্ধে কেউ ব্যক্তিগতভাবে কিছু প্রতিবাদ করছেন, কেউ করছেন। কিন্তু সেটা কি হচ্ছে, যেহেতু ব্যক্তিগতভাবে প্রতিবাদ, তার কোনোই মূল্য থাকছে না। এটা যদি সংঘবদ্ধভাবে, এই যে একটা সংঘবদ্ধভাবে আমরা যেটা চিন্তা করছি, এটা যদি করা যায়, তাহলে আমরা নিশ্চয়ই আগামী দিনে আমরা সফলতা লাভ করব এবং আমাদের এই গৌর গোবিন্দের যে লীলা এবং তার যে পথ নির্দেশ, সেইটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এবার আমরা আমাদের এই অনুষ্ঠানের সভাপতিকে কৃষ্ণেন্দু গোস্বামী এরপরে আমাদের নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের কোষাধ্যক্ষ শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী কিছু বলবেন। জয় মহাপ্রভু। বিষয়টা আমি খুব অল্প সময়ের মধ্যে বলবো। বিষয়টা হচ্ছে, ভারতবর্ষে সব থেকে ভালো চাকরিটার নাম বোধ হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সবাই জানেন তো? তো ওইটার ইন্টারভিউ হয় একদিন 45 মিনিট। ভারতবর্ষে এমন একটি চাকরি আছে, যেই চাকরিটা করতে গেলে পরে রিটিন পাস করবার পর 5 দিনের ইন্টারভিউ দিতে হয়। 5 দিনের ইন্টারভিউ সেশন হয়, ইনক্লুডিং আপনার ফিজিক্যাল। অনেকেই বুঝতে পারছেন আমি কোন চাকরির কথা বলছি। তো বিষয়টা হচ্ছে যে সকলেই আমাদেরকে, আমাদের পূর্বতন বক্তারা বলে গেলেন কীভাবে আমাদের ইউনাইটেড হওয়া উচিত আর কিভাবে করা উচিত। তো ওই যে 5 দিন ধরে যে চাকরির এই পরীক্ষার ইন্টারভিউ হয়, সেখানে যারা সিলেক্টেড হয় না, ওই 5 দিনের পরে যারা সিলেক্টেড হয়, একটা বোর্ড হয়, বোর্ডের পরে যাদের সিলেকশনে নাম আসে, এক একটা করে গ্রুপের নাম আসে।
এক একটা গ্রুপে 8 থেকে 9 জন করে থাকে, এক একটা করে গ্রুপ, মানে যে গ্রুপটা সিলেক্ট হয় পুরো গ্রুপটাই সিলেক্ট হয়, আর যে গ্রুপটা সিলেক্ট হয় না কেউই সিলেক্ট হয় না। ওই পরীক্ষাটায় যদি কাউকে পাস করতে হয় তার মাথায় একটা জিনিস রাখতে হবে যে আই উইল না, উই উইল সিলেক্ট টুগেদার। আমরা সকলে সিলেক্ট হবো একসাথে। আর ওই চাকরিটা পাওয়ার পরে তারা যখন তার ট্রেনিং একাডেমিতে যায় তখন একটা কথা শেখে, সাথ মরেঙ্গে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে আমাদেরকে একত্রিত হতে হবে, এটা যেন খাতায় কলমে না পড়ে থাকে। বহু অর্গানাইজেশনে হয় যে খাতায় কলমে পড়ে থাকলো আমরা একত্রিত, রাস্তা দিয়ে যাচ্ছি একজনকে দেখলাম বিপদগ্রস্ত, আমি তার পাশে দাঁড়ালাম না। বিপদ কিন্তু একটা হয় না, আপনি পথে চলতে চলতে আপনার পা ভেঙে গেল সেটাও যেমন বিপদ, আপনি যদি ইন্টেলেকচুয়াল কোনো বিপদে পড়েন সেটাও কিন্তু বিপদ। আর আমাদের উপর বর্তমান যে আক্রমণটা আসছে, মানে উই আর ইন এ স্টেট অফ ওয়ার রাইট নাও, আমরা একটা যুদ্ধের পরিবেশের মধ্যে রয়েছি। সেই যুদ্ধটা কিন্তু কেউ কাউকে হাত দিয়ে মারছে না, একটা ইনফরমেশন ওয়ারফেয়ার চলছে। মানুষকে মিসগাইড করছে কিছু ইনফরমেশন, সেটাকে কাউন্টার করতে গিয়ে কিছুদিন আগে আমাদের সভাপতি তিনি একটা বড় পদক্ষেপ নিয়েছিলেন, গৌড়ীয় বৈষ্ণব সমাজ পদক্ষেপ নিয়েছিল। আমাদের এখানে বসে রয়েছেন আমার খুব নিকট দাদা রাধা বিনোদ গোস্বামী, তিনি পদক্ষেপ নিয়েছিলেন, কিশোর প্রভু পদক্ষেপ নিয়েছিলেন, কাকে বাদ দেব? কিন্তু এই সময়টায় যদি আমাদেরকে জিততে হয়, গৌড়ীয় ভাবাদর্শটাকে যদি জেতাতে হয়, তাহলে পরে আমাদেরকে কিন্তু ওই যে আমি জিতব, আমি করব, আমি করেছি সেইটা করলে চলবে না। আমাদেরকে ফাইট টুগেদার, আইদার উইন টুগেদার অর ডাই টুগেদার। এইটা যতক্ষণ আমাদের মধ্যে থাকবে ততক্ষণ আমরা সত্যিই করতে পারবো। আর যদি আমাদের মধ্যে এইটা না থাকে আমরা করতে পারবো না। আপনারা, আমি যে চাকরির পরীক্ষার কথাটা বললাম, আপনারা কি জানেন চাকরির পরীক্ষাটার নাম কি? হ্যাঁ, একটা উচ্চ মাধ্যমিকের পরে হয় আর একটা গ্র্যাজুয়েশনের পরে দেওয়া যায় পরীক্ষাটা। না না না, ইউপিএসসি নয়, ইউপিএসসিরই পরীক্ষা, আইএএস নয়। মিলিটারি সার্ভিস, হ্যাঁ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যদি জিততে হয় আমাদেরকে এইভাবেই জিততে হবে, আর তা না হলে পরে আমরা পারবো না। কিন্তু সত্যি বলছি, আমাদের সভাপতি বললেন আমরা ক্ষয়িষ্ণু হয়ে চলেছি। হ্যাঁ, আমরা ক্ষয়িষ্ণু হয়ে চলেছি। ক্ষয়িষ্ণু হয়ে চলেছি তার মানে এই নয় যে আমরা বিলুপ্ত হয়ে গিয়েছি। আমাদের কর্তব্য আমাদেরকে সংরক্ষণ করা। আর আপনার বাড়িতে যখন চোর ঢুকবে, আপনি জানেন আপনার বাড়িতে চোর ঢুকতে পারে, আপনি জানেন আপনার করোনা হতে পারে, আপনি মাস্ক ব্যবহার করছেন, তাই তো? আপনি জানেন যে আপনার আগামী দিনটার পরিস্থিতি কি আপনারা দেখতেই পাচ্ছেন সকলে। তো সেটার থেকে বাঁচবার একটা উপায় দরজাটাকে ঠিক করে বন্ধ করা। আর আমি আজকে মাননীয় সভাপতির কাছে বা সকল বৈষ্ণববর্গের কাছে একটা অনুরোধ জানাবো, কীর্তনিয়া এবং পাঠকগণের যদি একটা, যেরকম এমসিআই, প্রথমে কিন্তু এমসিআই গভর্নমেন্ট অর্গানাইজেশন ছিল না, প্রথমে এমসিআই গভর্নমেন্ট অর্গানাইজেশন ছিল না। তো গৌড়ীয় বৈষ্ণব সমাজ যদি একটা প্যানেল তৈরি করে যেখানে কীর্তনিয়া এবং পাঠকদের স্বীকৃতি দেওয়া থাকবে, যে গৌড়ীয় বৈষ্ণব সমাজ স্বীকৃত পাঠক, গৌড়ীয় বৈষ্ণব সমাজ স্বীকৃত কীর্তনিয়া। কারণ আমি এই শান্তিপুরেই জানি বহু পাঠক আছে মানে বিপজ্জনক আর কি। হ্যাঁ, বিপজ্জনক। যাই হোক, দিন তো একদিন ভালো আসবেই সামনে।
আমরা ভালোটাকে কামনা করতে পারি, ভালোটার অপেক্ষা করতে পারি এবং ভালোটাকে ভাবতে পারি অবশ্যই সুদিন আসবে, ভালো দিন আসবে। জয় মহাপ্রভু, জয় গৌরসুন্দর। এবার আমাদের শান্তিপুর বিগ্রহবাড়ি সমন্বয় সমিতির সম্পাদক শ্রী শশাঙ্ক শেখর চক্রবর্তী মহোদয় বলুন। মাননীয় সভাপতি প্রভুপদ স্বরূপ গোস্বামী মহাশয়, আজকের সভার সভাপতি এবং আমাদের সংগঠনের সভাপতি শ্রী প্রদ্যুৎ গোস্বামী, আমাদের সংগঠনের সহসভাপতিবৃন্দ এবং কর্মকর্তা যারা এখানে এসছেন, বিভিন্ন বিগ্রহ বাড়ির যে সমস্ত প্রতিনিধিরা এসছেন এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয়জন নবদ্বীপের গৌড়ীয় মঠের যে সমস্ত কর্মকর্তারা এখানে এসছেন, সবাইকেই আমি শান্তিপুর বিগ্রহ বাড়ির সমন্বয় সমিতির পক্ষ থেকে সাদর সম্ভাষণ, নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন প্রচণ্ড সমস্যা সংকুলের মধ্যে দিয়ে আমরা চলছি। বিগত 2 বছর ধরে পশ্চিমবাংলায় যে সারা ভারতবর্ষেই চলছে, কোভিডের জন্যে আর্থিক অনটন থেকে শুরু করে চাকরি বাকরি, বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন। তার মধ্যে দাঁড়িয়েও আমরা যে বিভিন্ন মন্দিরের যে সমস্ত পূজা অর্চনা অত্যন্ত কষ্টের মধ্যে, অত্যন্ত অসুবিধের মধ্যে দিয়ে আমরা বিশেষ করে শান্তিপুরে আমরা পালন করছি এবং আমাদের অত্যন্ত দুঃখ বেদনা, আমরা অত্যন্ত মর্মাহত যে রাস উৎসবকে আমরা অদ্বৈতাচার্যের যে রাস উৎসবকে আমরা আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে যে পরিবেশন করি, সেটা বিগত বছরেও করতে পারিনি, এবছরেও করতে পারব না। প্রশাসনের নির্দেশ নমো নমো করে পুজো করতে হবে, আর সে কোনো রকমের ঠেলে সন্ধে হওয়ার আগেই ঠাকুর বের করে সন্ধ্যের মধ্যে ঠাকুর ঘুরিয়ে নিয়ে চলে আসা, এটা খুব মনোকষ্ট। এবং আমরা সারা বছর আমরা, সে আমার বাড়ির রাধাবল্লভী হোক, মদনমোহনী হোক, মদন গোপালই হোক, যে ঠাকুরই আমরা যারাই পুজো, যেখানে আমাদের শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, তারা সারা বছর ধরে আমরা অর্থ সঞ্চয় থেকে শুরু করে আমরা যে আশায় থাকি যে রাস উৎসবকে আমরা সুষ্ঠুভাবে পালন করব, সমাজের কাছে যে আমাদের একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা আমরা পালন করতে পারছি না। এবং এবছরও সে একই ঘটনার পুনরাবৃত্তি হবে। তাই বলে কি আমাদের থেমে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বিভিন্ন জায়গায় যে সমস্যা আছে, আপনাদের নবদ্বীপেও যে কথা আপনারা বললেন, বিভিন্ন সমস্যার সমাধানের কথা আপনারা বললেন, করছেন। আমাদেরও এখানে আমাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন মন্দিরের সমস্যা, এবং এক একটা যে মন্দির আছে তারা কালাচাঁদ মন্দির, মঠবাড়ির মন্দির, এরা খুবই লড়াই করে, কষ্ট করে তারা চালান। খাঁবাড়ির মন্দির, এরা খুব কষ্ট করে লড়াই করে তারা তাদের প্রতিষ্ঠানকে চালান। এবং আমাদের যে শামচাঁদ মন্দির আপনারা জানেন আছে, খুব নামকরা বিগ্রহ শামচাঁদ মন্দির, সেই মন্দির আগে যারা পরিচালনা করতেন, যাদের অরিজিনাল এটা ছিল, তারা কিন্তু এখন আর এই মন্দির রক্ষণাবেক্ষণও করতে পারেন না, চালাতেও পারেন না। এবং ওখানকার এলাকার সজ্জন ব্যক্তিদের নিয়ে কমিটি তৈরি করে যারা এখন চালাচ্ছেন, কি সুন্দরভাবে চালাচ্ছেন, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দরভাবে যে পরিচালনা করা যায়, এত সুন্দরভাবে সেই মন্দির রক্ষণাবেক্ষণ করা যায়, শামচাঁদ মন্দির আমাদের শান্তিপুরের একটা নিদর্শন হয়ে আছে। এবং বিভিন্ন মন্দিরের বিভিন্ন সমস্যা, আমাদের এই যেমন বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি, এরাও খুব সুন্দরভাবে মন্দির পরিচালনা করেন, কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন যে সেবায়িতের সম্পত্তি, মন্দির সংলগ্ন সম্পত্তি বেনামিভাবে জাল করে বিক্রি করে দেওয়া হচ্ছে। যিনি মালিক, সে 90 বছর আগে মারা গেছেন,
তার সেই সম্পত্তি বেনামে রানাঘাট থেকে রেজিস্ট্রি করে জাল করে সেটা বিক্রি করেছে, এবং সেটা আমাদের পাড়ারই একটি ছেলের সঙ্গে যুক্ত। এই যে জিনিসগুলো হচ্ছে তার জন্য কি এই যে আমরা যে সংঘবদ্ধ আস্তে আস্তে হচ্ছি, আগে কিন্তু আমরা এত সংঘবদ্ধ এখানে ছিলাম না, আমাদের এই সংগঠন অনেক পুরাতন, কিন্তু আমরা ঝিমিয়ে চলতাম, এবং এখন যে আমাদের যারা কর্মকর্তা এসছেন, এবং আমি প্রদ্যুৎ গোস্বামী বলুন, স্বরূপ গোস্বামী বলুন, ওর বাবা প্রশান্ত গোস্বামী বলুন, আমরা যারা এখানে এসছি এখন যারা আছেন, তপন গোস্বামী বলুন, বাপি গোসাই আমরা বলি বাপিরা, আর সবচেয়ে পরে আমাদের মাতা হচ্ছেন আমাদের জওহরলাল সাহা, যিনি প্রথম থেকেই আছেন সংগঠনের, যেদিনকে মানে উৎপত্তি হচ্ছে সেদিন থেকেই উনি আছেন, কিন্তু খুবই কষ্টে সুস্থে চলে। এবং আমরা এই যে লাস্ট 3-4 বছর ধরে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা আমাদের সমস্ত গোস্বামীর বাড়ির ইতিহাসকে, ভুলভ্রান্ত কিছু হয়, আমাদের কিছু ত্রুটি থাকে, এটা ঠিক ঘটনা যে আমাদের লেখালেখিতে কিছু ত্রুটি আছে, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সেই পত্রিকার মাধ্যমে সারা বাংলা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, যাতে আমাদের এই যে শান্তিপুরের যে অদ্বৈতাচার্যের যে মাহাত্ম্য, অদ্বৈতাচার্যের যে রাস, কারা রাস করেন, তাদের কারা সংযোজন করেন, কারা পরিচালনা করেন, আমরা চেষ্টা করছি এটাকে ব্যাপকভাবে প্রচার করা চেষ্টা করছি। আমাদের আর্থিক ক্ষমতা খুব কম, আমাদের লোকবল খুব কম, তার মধ্যেও আমরা চেষ্টা করছি, এবং আগামী দিনেও আমরা সেটাকে আরও ভালোভাবে নিয়ে যাব। এবং আমরা সত্যিই খুব আনন্দিত যে আপনারা যে উদ্যোগ বা যে প্রচেষ্টা বা প্রকল্প আপনারা নিয়েছেন, সেই প্রকল্পে আমি প্রথমেই সর্বান্তক্রমে সমর্থন জানিয়েছি। যখনই আমার সভাপতি আমাকে নির্দেশ দিয়েছেন যে এই কাজটা এইটা করতে হবে, শান্তিপুরের এদেরকে এই লোকগুলোকে আপনি যাদেরকে সদস্যপদ দেওয়া যায় আপনি সেগুলো সুপারিশ করুন, কারে এই মুহূর্তে দেওয়া যায়। আমি যেগুলো আমার জ্ঞানত, আমার বিচার বুদ্ধি আমি বলেছি, উনি সেগুলো করে নিয়ে উনি করেছেন, আপনাদের জানিয়েছেন। কিন্তু আমি প্রথম থেকেই ওনাকে বলেছি যে সংগঠন যদি মজবুত করতে হয়, সংগঠনকে যদি শক্তিশালী করতে হয়, সংগঠনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে ঐক্যবদ্ধভাবে শুধু নবদ্বীপ, শুধু শান্তিপুর নিলে হবে না, সারা পশ্চিমবাংলে কোনায় আমাদেরকে এই সংগঠনকে আমাদের ছড়িয়ে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তা নাহলে কিন্তু শুধু শান্তিপুরে বসে বা নবদ্বীপে বসে যদি আমরা ল্যাজ নাড়ি, আমরা বলি প্রভু কি জয়, আমরা যদি শান্তিপুরে বলি গৌরানা ঠাকুর কি জয়, তাহলে কিন্তু হবে না। একটু কিন্তু ঘোরাফেরা করতে হবে। যারা এরা তরুণ আছে, এরা অগ্রণী ভূমিকা নেবে, এরা পথ দেখাবে, আমরা থাকবো সঙ্গে, কিন্তু যারা এই সম্বন্ধে অভিজ্ঞ, যারা এই সম্বন্ধে চর্চা করেন, যারা এই সম্বন্ধে পথ দেখাতে পারেন, সেই সমস্ত মানুষকে নিয়ে আমাদের কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে হবে। এই সংকল্প আপনাদের নিতে হবে। এই সংকল্প যদি আমরা নিতে পাই, এই যে জায়গায় ঠাকুরবাড়ির সম্পত্তি দখল, ঠাকুরবাড়ির প্রতি অনাচার, ঠাকুরবাড়ির মধ্যে ময়লা ফেলে দেওয়া, এই যে জিনিসগুলো হচ্ছে, তাহলে এইগুলোকে আমরা আগামী দিনে রোধ করতে পারবো। এবং যে সমস্ত আমাদের প্রশাসন যেটা করে, প্রশাসনের যে নির্দেশ দেয়, সব নির্দেশ কিন্তু আমাদের মনোভূত হয় না। আমরা কোনো ক্ষেত্রে স্ট্রং প্রতিবাদ করি, এবং আমি সেখানে গর্জে উঠি। আমার সভাপতি অত্যন্ত আমার সঙ্গে বলিষ্ঠভাবে থাকেন, এবং আমাদের এখানে সভাপতির যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন আমাদের এখানে সত্যনারায়ণ গোস্বামী, এও আমাদের খুব সহযোগিতা করে, সঙ্গত দেয়। কারণ প্রশাসন তার নিজের দৃষ্টিভঙ্গি বলবে, তার একটা বাধা গতে বলবে, কিন্তু আমাদের তো ওদের গতে চলবে না। আমাদের ঠাকুর যখন বেরোয়, আমাদের ফানুস থাকে, মোমবাতি থাকে, সেই ঠাকুরকে জোর করে নিয়ে যাওয়া যাবে না। জোর করে সে গায়ের জোরে ঠেলে দেবে, জোরে যেতে হবে। সেই ট্রাক্টর কখনো জোরে নেওয়া যাবে না, কারণ ট্রাক্টর যদি জোরে যায় ফানুস ভেঙে যাবে। আমাদের একটা গতি আছে, যেই গতিতে ঠাকুরটা যাবে। প্রশাসন এগুলো জোর জবরদস্তি খাটায়, কিন্তু আমরা সেখানে স্ট্রংলি প্রতিবাদ করি। এবং প্রশাসন অনেক কিছু বলে, বিকেলের মধ্যে অন্ধকার না হলে ঠাকুর বের করা যায়, মোমবাতি আলো জ্বালানো যায়, এইসবগুলো মানা যায়? এগুলো কখনোই মানা যায় না, কিন্তু এরা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।
এবং আমাদের এখানে যেটা মেনলি হয় যে আমাদের বৈষ্ণব এবং শাক্ত, এখানে প্রচুর শাক্তর প্রচুর ঠাকুর হয়, তারা প্রচুর ঠাকুর নিয়ে বেরোয় এবং আমাদের যে ঠাকুরগুলো বেরোয় আপনারা জানেন যে আমাদের ঠাকুর আগে 8টার মধ্যে আমাদের শেষ করতে হয়, 8টার পরে ওরা, কিন্তু এমন অনেক জায়গা আছে যে 8টার আগে তারা বের করে দেয়, যে বার করে দেওয়ার পর আমাদের বিভিন্ন বিগ্রহ বাড়ির অসুবিধে হয় এবং দেখা যাচ্ছে যে সমস্ত বাইরের পুলিশরা আছে কিচ্ছু জানে না, শান্তিপুরের কিচ্ছু জানে না, কখন কোন ঠাকুর যায় তাও জানে না। কাশ্যপাড়া মোড়ে এসে বড় গোসাই আসছে, একখানা কালী ঠাকুর থেকে শ্যামবাজার ইয়েতে ডাকঘরের মোড়ে ওই রকম করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অশান্তি করে, কিন্তু পুলিশ কন্ট্রোল করতে পারে না, প্রশাসন কন্ট্রোল করতে পারে না। এগুলো আমরা তীব্র প্রতিবাদ সবসময় করি এবং আগামী দিনেও করব। এবং আমাদের যদি সংগঠন শক্তিশালী হয় তাহলে আমাদের যদি 10টা লাঠি এক জায়গা হয় তাহলে সেই 10টা লাঠিকে যদি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, আমরা যে কোনো বিষয় আমরা মোকাবিলা করতে সক্ষম, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমাদের এখানে সমস্ত কোনো জাত নেই, ধর্ম নেই, বিভেদ নেই, আমরা সব ঐক্যবদ্ধ এবং আমরা যারা অদ্বৈতাচার্যের বংশধর আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকবো এবং যারা আমাদের শিষ্য, যারা অদ্বৈতাচার্যের শিষ্য, যারা শান্তিপুর বিভিন্ন মন্দির যারা তৈরি করেছেন, যারা আছেন, বহুত আছেন অদ্বৈতাচার্যের শিষ্যরা এখানে আছেন, তারা শান্তিপুরে প্রচুর মন্দির আছে, তারাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গত দেয়, আমাদের সঙ্গে সহযোগিতা করে, সবসময় আমাদের সঙ্গে থাকে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে প্রচেষ্টা, আপনাদের যে পরিকল্পনা আগামী দিনের সার্থক হবে। আমরা আপনাদের পাশে থাকব, সবসময় সহযোগিতা করব এবং আপনারা কোনো রকম চিন্তা করবেন না যে আপনাদের যখন কোনো অসুবিধা হবে, আমাদের সভাপতি আছেন, আমাদের কার্যকরী সভাপতি আছেন, আমাদের যুবরাজ আছেন, আপনারা যোগাযোগ করবেন, আমরা নিশ্চয়ই আপনাদের ডাকে সাড়া দেব এবং আমাদেরও যদি কোনো দরকার হয় আমরা যখন আপনাদেরকে ডাকবো আপনারাও আমাদের পাশে হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে লড়াইয়ে জয় করবেন, তাতে আমরা নিশ্চয়ই জয়যুক্ত হব। এই কথাকথি বলে আজকে যারা এখানে এসছেন সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, আমার অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর আমাদের সভাপতি আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। জয় জয়। আমি সবাইকে আমার প্রণাম শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলছি, রাখছি, অন্য কিছু নয়। আমাদের শান্তিপুরে নবদ্বীপ তো একই, আমরা ধরুন আমাদের এখানে অদ্বৈত মহাপ্রভুর কোনো মূর্তি প্রতিষ্ঠা নেই। তা আমাদের যেমন আমাদের কিছুদিন আগে আমরা আলোচনার মাধ্যমে ঠিক করেছিলাম যে শান্তিপুরে রেলযাত্রী সমিতি থেকে উদ্যোগ নিয়ে, যেহেতু শান্তিপুর মানে নবদ্বীপ নদিয়া এবং মুর্শিদাবাদ রেল লাইনে যুক্ত করেছিল পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, তার একটা মূর্তি এখানে বসাবার জন্যে। তেমনি যদি আপনাদের সহযোগিতা পাই, আমরা একটা অদ্বৈত মহাপ্রভুর মূর্তি, প্রার্থনের মূর্তি এখানে শান্তিপুরে বসাতে পারি, এটা আপনারা একটু মাথায় রাখবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমি একটি বিশেষ কথা বলে রাখি জহরবাবুর উদ্দেশ্যে। নদিয়ার জেলা পরিষদের তরফ থেকে শান্তিপুরে ঢোকার মুখে একটা হেরিটেজ গেট করা হচ্ছে, সেটার সাথে আমি কম বেশি যুক্ত আছি, অনেকেই জানবে। সেখানে অদ্বৈত প্রভুর মূর্তি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, মর্যাদায় প্রতিষ্ঠিত হচ্ছে। প্ল্যান স্যাংশন হয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এটার সাথে যুক্ত আছি। সেজন্য এটা আপনি চিন্তা করবেন না, এটা খুব ভালোভাবে হবে, এটা আমাদেরও গর্বের। আমি মনে করি নবদ্বীপবাসী যারা এসেছেন তারাও শুনে খুব খুশি হবেন। ঠিক আছে, রোজু যে কথা বললেন তার কন্টিনিউশন আর একটা কথা বলি। অতি সম্প্রতি শান্তিপুরের প্রশাসক পর্ষদ আরও একটা সিদ্ধান্ত নিয়েছেন, শান্তিপুর জোড়াকালী বটতলায়, যেখান দিয়ে বাবলাই যাওয়া যাচ্ছে, সেই জোড়াকালী বটতলায় যেখানে বিভিন্ন ভাঙড়ি পড়ে থাকে, ওই জায়গাটাই শ্রীচৈতন্যদেবের একটা মূর্তি প্রতিষ্ঠা হবে এবং সেখানে আলোকিত করা হবে গোটা জায়গাটা, যাতে ওইখানে যাওয়া যায় ভালোভাবে। জয় জয়। রাধা রাবণ কি জয়, তো শ্রী শ্রী রাধা মদন গোপাল কি জয়। সকল বৈষ্ণব চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং শ্রদ্ধেয় প্রভুবর্গে, তাদের নবদ্বীপবাসী সকলকে আমি প্রণাম জানাই।
একটা কথা সকলের থেকে আমি যেটা জ্ঞাত হলাম, যে আমাদের যদি একতাবদ্ধ না হই তাহলে আমরা কিন্তু বিলুপ্ত হয়ে যাব। অনেক সংঘ আছে দেখবেন, সাধারণত ইউটিউবেই বলে এবং ফেসবুকেও বলে, একজন আছেন আপনারা মানে শুনতে পারবেন, দেখতেও পাবেন, যে নাকি রামকৃষ্ণ মিশন নাকি ঠকবাজ, বালক ব্রহ্মচারী ঠকবাজ, সকলকেই তারা ঠকবাজ বলছে। এবং আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব এদেরকেও কিন্তু কোনদিন ঠকবাজ বলবে, কারণ আমরা সংঘবদ্ধ নই। কিন্তু আমাদের শান্তিপুর হচ্ছে সীতানাথের ধাম, ধামেশ্বর শ্রী অদ্বৈত প্রভুর ধাম এটাকে বলা হয়। 5টা ধাম আমাদের গৌরমণ্ডলের মধ্যে আছে। একটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, সেটা কোথায় ধাম করা হয়েছিল? নবদ্বীপ। দেখুন আজ যে নবদ্বীপ কিন্তু ধাম নয়, আজ কিন্তু মায়াপুর ধাম হয়ে গেছে। এবং তারা সংঘবদ্ধ আছে বলেই কিন্তু তাদের কথাটা দেখবেন সব রাজনৈতিক নেতা থেকে যাদের ক্ষমতাশালী তারা কিন্তু সেখানকেই আসছে এবং সেখানেই বলবে। আজ দেখুন মতুয়া সম্প্রদায়, তাদের কিন্তু সেই দিন থেকে কি করা হলো, জন্মতিথিকে বলা হলো আমাদের জাতীয় ছুটি করলেন, মানে পশ্চিমবঙ্গের ছুটি ঘোষণা করলেন মহাপ্রভু সম্বন্ধে কিছু নেই। আমরা তো কিছু বলতে পারছি না, আমরা তো এক জায়গায় হতে পারছি না। দেখুন আজকে সেই জিতেন্দ্র দাস মহাশয় দেখবেন, আমরা যার নামে কিছুদিন আগে আন্দোলন হলো, সেই কীর্তনিয়া বলেছেন, কিন্তু উনি কত বড় বড় কথা বলছেন দেখুন, যে রামকৃষ্ণদেবকে সকলেই শ্রদ্ধা করে এবং আরও অনুকূলচন্দ্র থেকে আরম্ভ করে অন্য ধর্মকে ছোট করে তারা ধর্মকে বড় হতে চায়। তারা বলে যদি কোনো নাম শিখতে হয় তো ইস্কনে আসতে হবে আপনাকে, এছাড়া কেউ নাম জানে না, কোনো শুদ্ধ বংশাবলী নেই, শুদ্ধ পরম্পরা নেই, তাদেরই কোনো পরম্পরা নেই, তারাই কোনো অস্তিত্ব নেই, একথা কিন্তু ঠিক। কিন্তু তখন এটা কেন বলতে পারে? আমরা 7 ভাই, আমরা কেউ নিজেদের মধ্যে সংঘবদ্ধ নয়, সকলেই সুযোগ নেবে, পাড়া প্রতিবেশী আমাদের সুযোগ নিচ্ছে। শান্তিপুরে আসছে অদ্বৈত প্রভু, তার একটা সেবক ছিলেন, তার নাম ছিলেন ঈশান নাগর। 3 প্রভু যখন তার ইষ্টে প্রবেশ করলেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এবং আমার শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এবং অদ্বৈত প্রভু 3 জন যখন তার ইষ্টে বিলীন হলেন, তখন এই সীতানাথের ভার্যা যোগমায়া সীতাদেবী ছিলেন। তার সেই পরম সেবক ঈশাননগরকে বলেছিলেন, সারা গৌরমণ্ডলকে নিয়ে তুমি লিখবে, জানবে গৌরমণ্ডল সব তার প্রভুরই অংশ। নরোত্তম ঠাকুর তো বলেছেন, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। নবদ্বীপ মণ্ডলস্থ বলতে কিন্তু শান্তিপুর বাদ নয়, নরহরিপাঠ বাদ নয়, যত আছে, কারণ একটা ডিশের অংশ, সবাই ক্ষুদ্র, অঙ্গ এবং উপাঙ্গ। নিতাইগৌর সীতানাথ 3টে প্রধান অঙ্গ, মধ্য অঙ্গ হচ্ছে মহাপ্রভু, দক্ষিণ অঙ্গ হচ্ছে নিত্যানন্দ প্রভু, বাম অঙ্গ হচ্ছে অদ্বৈত প্রভু। আর শুধু এই যদি 3টে অঙ্গ হয়ে যদি হয় তাহলেও কিন্তু তার কিন্তু বিকলাঙ্গ থাকছে, কিন্তু আঙুলের দরকার, চুলের দরকার, কানের দরকার, পায়ের নখ, আঙুল, এরা কারা? সবই মহাপ্রভু পরিকর। অঙ্গের ওপর যারা আছেন তারা উপাঙ্গ। তাহলে আমাদের কিন্তু একটা জায়গায় যদি আমরা সকলকে নিয়ে যদি আমরা এই আন্দোলন না করতে পারি ধর্ম রক্ষার্থে, ভগবান যখন জগৎ যুগে যুগে অবতীর্ণ হয় ধর্ম রক্ষার জন্য, অদ্বৈত প্রভু এসেছিলেন ধর্ম রক্ষার জন্য, ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু গীতায় বললেন ধর্ম রক্ষার্থে আমি এসেছি, আমি অন্য কিছুর জন্য আসিনি। তেমনি আজকে কিন্তু আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, সহিষ্ণু ধর্ম আমাদের কাছ থেকে নিয়ে, জানুন আমাদের কাছ থেকে তারা নিয়ে তারাই আজকে হয়ে যাচ্ছে কোথায়, আজে বাজে কথা বলছে, কারোকে তারা মানে না, কারোকে তারা মানে না, সকলকে রামকৃষ্ণকে ঠকবাজ বলছে। কি স্পর্ধা দেখুন, যে রামকৃষ্ণকে তারা অবতার পুরুষ বলেন, সেই রামকৃষ্ণকে ঠকবাজ বলছে। এসব বলার সুযোগ পাই কোথা থেকে? আমরা গড়ে উঠতে পারি না, আমরা বলতে পারি না। কিছুদিন বাদে জানবেন আজকে ধাম থেকে কোথায়, আমরা জানতাম 5টা ধাম, জগদানন্দ প্রভুর গ্রন্থে লেখা আছে 5টি ধামের কথা। একটা হচ্ছে কাটোয়া ধাম, নবদ্বীপ ধাম, শান্তিপুর ধাম। আমরা শান্তিপুরের থেকে শান্তিপুরটাকে ধাম বলে প্রমাণ করতে পারলাম, আর 1 চক্রা ধাম এবং খর্দা ধাম, তাই তো? এই 5টি ধাম জগদানন্দ প্রভুর গ্রন্থে আমি দেখেছি। পঞ্চধাম, দেখুন আজকে এসব ধামের কোনো পরিচয়, সারা বিশ্বে শুধু চলছে মায়াপুর ধাম। নিন এগুলো কি বলুন তো, আমরা ঠিক প্রতিবাদ জানি না, আমরা ঠিক জানি না। সঠিক তথ্যকে তুলে ধরতে হবে,
ধর্ম রক্ষা করার জন্য সঠিক তথ্য প্রচার করতে হবে। আচার প্রচার করো দুই কার্য, আবার নিজেদেরকে আচরণও করতে হবে। শুধু প্রচার করলেও হবে না, আমাদের আচরণশীল হতে হবে। আমরা আচরণ থেকেও বিরত রয়েছি, আমরা প্রচার থেকেও বিরত রয়েছি। শুধু আমরা সংঘবদ্ধতার অভাবেই এটা ক্ষয়শূন্য হচ্ছে, এছাড়া কিছুই নয়। সকলে যদি এক জায়গায় হয়ে এই বৈষ্ণব মহাপ্রভুর ধর্ম, শুধু আমার সার্থকতায় সীতানাথের ধর্ম। আজকে ভাবুন, এক চক্রা ধামে আপনি দেখবেন মানে আমার নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচাঁদ প্রভু প্রথম শ্রদ্ধায় রেখেছিলেন। তখন নিত্যানন্দ প্রভু নেই, বীরচন্দ্র প্রভু রয়েছেন। তিনি সীতানাথকে ডাকলেন, ডেকে বললেন যে আমি তো আমার ইচ্ছে প্রভু, আপনাকে 3 প্রভুকে নিয়ে সেবা করতে হবে। তখন অদ্বৈত প্রভু গেলেন, যে সেখানে 3 প্রভুকে তিনি দেখালেন যে সেবা নিচ্ছেন। সেবা নেবার পরে বীরচন্দ্রবাবু সেইভাবে ভাবিত হয়ে দেখুন 3 প্রভু সেবা দিয়েছিলেন, নিতাই গৌর সীতানাথ, 3 জনই তো প্রভু। আপনি তো সেদিনকে বললেন গৌর গণদ্বীপে গ্রন্থে একথাই বলছেন, এই 3 জনই গোস্বামী। আমরা কিন্তু কেউ গোস্বামী নয়, গোস্বামী হচ্ছে ঈশ্বর বিগ্রহ, তাকে গোস্বামী বলা হয়। আমাদের সেই বংশের সন্তান, আমাদের গোস্বামী সম্মানে উপাধি দেওয়া হয়, আমরা সম্মানস্থ দেয়। কারণ বাবা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে, দেখবেন তার ছেলেকে সকলে সম্মান দিচ্ছে, জ্যোতিবাবুর ছেলেকে সকলে সম্মান দেয়, পিতার একটা ঔরসের দাম দেয়, তেমনি আমাদের সম্মান দেয় গোস্বামী। কিন্তু আমাদের আসল টাইটেল হচ্ছে মিশ্র। জগন্নাথ মিশ্রের ছেলে মহাপ্রভু, আবার কুবের মিশ্রের ছেলেন অদ্বৈত প্রভু, মিশ্র টাইটেল। এটা গোস্বামী আমাদের উপাধি, এবং গোস্বামী কিন্তু সাধারণ উপাধি নয়, এটা ঈশ্বর অর্থাৎ সাক্ষাৎ ঈশ্বর, যাদের 3 জনকে গোস্বামী সম্মানের উপাধি দিয়েছেন। মহাপ্রভু যত পরিকর এসছেন, কেউ গোস্বামী, কেউ ঠাকুর, কেউ মহন্ত রূপে, সেইগুলো সকলকে এক জায়গায় না করতে পারলে আমার মহাপ্রভুর আনন্দ হয় না। মহাপ্রভুর অঙ্গ উপাঙ্গ নিয়েই সব সেবা। তাহলে সেই জায়গাগুলোকে যদি আমরা আজকে বোঝাতে পারি, আমরাই হারিয়ে যাচ্ছি। আমরা যদি বোঝাতে পারি যে আমরা সব এক, এটা শুধু বললে হবে না, করতেও হবে। আমার খুব আনন্দ লাগছে এটাই। তাতে আমাদের ধরুন এই সংগঠন চারিদিকে আরেকটা জিনিস আমার জানার আছে প্রভুদের কাছে, এই সংগঠন চারিদিকে আর্থিকও তো প্রয়োজন হতে পারে, তাতেও আমরা অনেকখানি এগোবো যদি আমরা নিজেরাও কিছু বলেন। আপনারা এসব খরচ খরচা, এটাও একটা দিক, শুধু কথা বললেই তো হয় না। তেমনি আমাদের এগুলোতেও এগোতে হবে। একটা সংঘবদ্ধভাবে যদি আমরা গৌরবের প্রচার করি, যেটা সঠিক কথা, যেটা সত্য কথা, যেটা লীলার কথা, সেই কথাগুলোকে যদি আমরা আজকে প্রচার করি, তাহলে আমাদের দেখবেন ঠিক থাকবে। সত্য মেব জয়তে। ভারতবর্ষের একটা জিনিসই জানবেন, সত্য মেব জয়তে, এই কথাই ধর্ম, এ কথাই ঠিক। যদি সত্য থাকে তাহলে সেই ধর্ম ঠিক থাকবে, যদি মিথ্যা হয় ধর্ম কখনো থাকতে পারে না। ধর্ম সংস্থাপনের জন্য ভগবান এসছেন, আমার অদ্বৈত প্রভুও কিন্তু এসছেন। অদ্বৈত প্রভুর আবির্ভাব 1434, আর মহাপ্রভুর আবির্ভাব 1486, 52 বছরের তফাৎ ছিলেন। তখনও এই আন্দোলন হয়েছিল, মহাপ্রভুকে আন্দোলনে সঙ্গী করেছিলেন। কারণ 3টে শক্তিরই দরকার হয়, এক যুবকের শক্তি দরকার, যৌবনের শক্তি দরকার, বার্ধক্য জীবনের শক্তি দরকার হয়। তাই আমার মহাপ্রভু, দেখুন মহাপ্রভু ছিলেন তখন সকলের থেকে ছোট, নিত্যানন্দ প্রভুর থেকেও ছোট। মহাপ্রভুকে মহাপ্রভু বলা হয়, আর 2 জনকে প্রভু বলা হয়। আমরা জানি নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু, আর মধ্যে বসে আছেন মহাপ্রভু। সেই জন্য যে ধামে থাকেন সেই ধামেশ্বর তাকে বলা হয়। আমাদের শান্তিপুরের ধামেশ্বর অদ্বৈত প্রভু, নবদ্বীপের ধামেশ্বর হচ্ছেন মহাপ্রভু, আর একচক্রা ধামের স্বর হচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু। দেখুন কোথায় একচক্রা বীরভূম, কোথায় খর্দা এখনো থাকে সেইখান। তাহলে দেখুন এই 3 ধামকে এক জায়গায় করলেন। আমার বীরচন্দ্র প্রভু 3 বিগ্রহের প্রতিষ্ঠা অনুরূপে তৈরি করেছিলেন। তা তিনি করুন, তার ভাবাদর্শনীয়। আমার পূর্ববর্তী বক্তা বললেন, ভাবই আসল সাধনে ভাবিবে যা, সিদ্ধ দিয়ে পাবে তাহা। পক্ষে এইমাত্র বিচার, অপক্ষে সাধনরতি, পক্ষে প্রেমভক্তি। তাহলে প্রেমভক্তিটা কিন্তু সাধ্য সাধনের তত্ত্বে না গেলে আসবে না। যিনি কোনো ভক্ত ভাবাদর্শ হয়ে একচক্রা ধামে, দেখুন নিতাই গৌর সীতানাথের দেখবেন মূর্তি ছিল না? নিতাই গৌর সীতানাথ 3টে সেবিত বিগ্রহ ছিল, এখনো পর্যন্ত তারা চিত্তপট বিক্রি হয়। আজকে হঠাৎ অদ্বৈত চিত্তপট তুলে দিয়ে তারা নিতাই গৌর করে দিলেন। তাহলে দেখুন পূর্বের ভাবকে ধ্বংস করে দিচ্ছে। বীরচন্দ্র প্রভু তিনি পরিকর, তিনি মঞ্জুরি, তিনি আমার মানে সেই ঈশ্বর বংশ, তিনি ভগবান, ভগবানেরই অংশ। তাহলে তার ভাবাদর্শে নিয়ে সেই 3 প্রভুকে প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেখানে 2 প্রভু আছে। কেন আছে দেখুন? তাহলে মাইট ইজ রাইট, এটাই হচ্ছে মাইট। রাইটটা কোথা থেকে আছে? মাইট থেকে আছে, তাছাড়া হতে পারে না। একতা
ছাড়া কোনোদিন হয়তো ধর্ম একনিষ্ঠতা একতা, ধর্ম একনিষ্ঠতা, ধর্ম কখনো দ্বিমত হয় না, তেমনি শক্তিও কিন্তু একনিষ্ঠতা। যদি একনিষ্ঠতা না থাকে সে শক্তিও থাকে না, সে ধর্মও থাকে না, সব বিলুপ্ত হয়ে যায়। তাই আজ যে আমরা এই জায়গায় সমাবেত হতে পেরেছি, খুব সুন্দর কথা, আগেও অনেকবার হয়েছে, কিন্তু সেগুলো তখনকার দিনে এত সুন্দর করে হয়নি। আমরা সংঘবদ্ধের মধ্যে রয়েছি। আমাদের এই যে বিগ্রহ সমন্বয় কমিটি, আজকে ধরুন আমি প্রথম থেকে আছি, 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকে ধরুন 1986, 14 আর এদিকে হচ্ছে 21, 35 বছর আজকে চলছে। আজকে কিন্তু তার মধ্যে আমাদের কিন্তু আমরা ভাবছি নতুন নতুন জিনিসগুলোকে নিয়ে ভাবছি, আগে ভাবতে পারি। আমরা ভাববো এইটাই যে এই বছরই হবে তার কোনো মানে নেই, এটাকে লেগে থাকতে হবে। যদি সকলে লেগে থাকে, এটা কোথাও টু ডু অর ডাই, মন্ত্রের সাধনা কিংবা শরীর পাতন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা জয়লাভ করব। জয়লাভ কিন্তু আমাদের শক্তির জয় নয়, আমাদের ধর্মের জয় হবে। ঐতিহ্য বহন করাটাই হচ্ছে মহাজনদের কথা। আমার সীতাদেবী বলেছিলেন, ঈশান রাওকে বলেছিলেন, তুমি ঐতিহ্যকে রক্ষা করো। ঐতিহ্য শব্দের অর্থ হচ্ছে আমার প্রতিষ্ঠিত বিগ্রহ নয়, যারা মহাপ্রভু পরিকরবৃন্দরা যেখানে যেখানে বাস করেছে, মহাজন প্রসিদ্ধকে ঐতিহ্য বলা হয়, এছাড়া ঐতিহ্য হতে পারে না। তাই তো প্রভু বলুন, মহাজন প্রসিদ্ধ যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমাদের গিয়ে এক সমাবেত হবে। সকলেই সেই দুঃখের মধ্যে আছে, সকলেরই গায়ে লাগছে, এটা কিন্তু কেউ কিছু করতে পারছে না। আছে আমাদের আর্থিক বল, প্রথম বল আমাদের যেটা ভক্তি বল নেই, এটা একটা মাইনাস পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা আর্থিক বল আমাদের নেই। দ্বিতীয় হচ্ছে আমাদের সমন্বয় নেই বলেই আমাদের ধ্বংসপ্রাপ্তি। এটাকে আমরা একতা হয়ে সকল গৌর ভক্তগণকে এটাই আবেদন জানাই, আপনারা আমাদেরকে যে দায়িত্ব দিলেন, আমরা চেষ্টা করব সেইটাকে রক্ষা করার জন্যে। নমো বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আচ্ছা, আজকে আনুষ্ঠানিক অনেক সময় বেলা হয়ে গেল, প্রথম দিন তো, যাই হোক, সকলে অনেকভাবে আছেন, মনোগত নিয়ে আছেন। এখানেই আমরা আজ এখানে সমাপ্ত করছি। আগামী দিন যেন আরও আমরা এই যে সদস্যপদ দেওয়া হয়েছে, এতে আমি আনন্দিত, দুঃখিত আরও অনেকজনকে, কারণ তাদের তো আমরা সহযোগিতা করিনি, তাদেরও কোনো দোষ নেই। আরও যাতে আসে আমরা সেইভাবে নিয়ে আমরা দেব, ঠিক তো নাকি? আরও বেশি দিতে পারি, যাতে যত দেখবেন সদস্যপদ বাড়বে তত তো কমিটি শক্তিশালী হয়, এটা তো সংকোচন নয়। তাই সকল বৈষ্ণব চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এখানেই আমি বিশ্রাম দিচ্ছি। সবার এই পর্যন্তই থাকবে।